মনে করেন আপনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন অ্যাম্বাসি ফেস করার জন্য। এখন আপনি ভারতে যাওয়ার জন্য ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা করবেন, কিন্তু ডাবল এন্ট্রি কিংবা এন্ট্রি ভিসা কিছুটা কঠিন হওয়ার কারণে আপনি চাইলেন কি আপনি মেডিকেল ভিসা করে নিলেন। যেহেতু মেডিকেল ভিসা পাওয়া সহজ, মেডিকেলের কিছু ফেক ডকুমেন্টস বানিয়ে জমা দিলে মেডিকেল ভিসা হয়ে যায়, খুব বেশি একটা হ্যাসেল বা কষ্ট হয় না, একটু চালাকি না হয় করলামই, এটা তো কোনো ব্যাপারই না, তাই না? কিন্তু আপনার কপাল এতটাই ভালো যে আপনি মেডিকেল ভিসা পেয়ে গেলেন। এখন এটা নিয়ে ভারতে গেলেন, গিয়ে ইমিগ্রেশনে আপনাকে ক্যান্সেল সিল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল, তখন কি হবে? তো দর্শক, আজকে কথা বলবো বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন বা যাবেন তাদের কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন ক্ষেত্রে এখন ভারতে যাওয়ার পর ভিসাগুলোকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনেকে ভিসা দেয় না, আবার ভারতে বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করে ভারতে যাওয়ার পর ক্যান্সেল করে দিচ্ছে। এই সব খুঁটিনাটি বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদেরকে, সেই সাথে সাবধান করে রাখবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ করে সহকারে দেখবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এছাড়া আমার পেজ আছে, সেখানে গিয়ে আপনারা আমাকে SMS করতে পারেন বা কমেন্ট করতে পারবেন সেখানেও। সেই সাথে আরও একটা সুবিধা হচ্ছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইট jahidhassanshop.com সেখানেও আপনারা যাইতে পারেন। সেখানে গিয়েও আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা করতে পারেন, কোনো কিছু কেনার থাকলে সেখান থেকেও কিনে নিতে পারবেন। তো আসেন মেইন ভিডিওতে আসি আজকের। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ভিসা পাওয়া বেশ কঠিন এবং কষ্টসাধ্য একটা বিষয়। সেটা যে কোনো ধরনের ভিসাই হোক না কেন, ভারতে যাওয়ার জন্য ভিসা একরকম এখন পাওয়াই যায় না। সবথেকে বড় কথা, বাংলাদেশ থেকে ভারতে প্রায় লক্ষ লক্ষ ট্যুরিস্ট প্রতি বছর ঘুরতে যায়, সেই ট্যুরিস্টরা এখন যাইতে পারতেছে না। আমি নিজেও যাইতে পারতেছি না, গত 1-1.5 বছর ধরে অপেক্ষা করতেছি ভিসা চালু হওয়ার জন্য, কিন্তু ভিসা চালু হচ্ছে না। এই যে ট্যুরিস্ট ভিসা বন্ধ, সেই সাথে এখন দেখা গেল যে অন্য ভিসা পাওয়াগুলো কঠিন হয়ে গেছে। আবার বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন দেশের অ্যাম্বাসিও নাই। যে আমাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে পর্তুগাল, লিথুনিয়া বা অন্য যে কোনো দেশগুলোতে আমরা যদি যাইতে চাই, তাহলে হয় কি দিল্লিতে গিয়ে আমাদের অ্যাম্বাসি, দিল্লিতে ওই সকল দেশের অ্যাম্বাসি রয়েছে, সেখানে গিয়ে আমাদের অ্যাম্বাসি ফেস করতে হয়। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাটা, আমরা অনেকেই একটু চালাক বা চতুর টাইপের প্রাণী। মানুষ এমনিতেই চালাক, কিন্তু এরা আসলে একটু বেশি চালাক। আচ্ছা, একটা স্পন্সর সম্পর্কে আপনাদেরকে জানি। স্পন্সর বলতে আমার নিজের একটা বিজনেস আছে, আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা যারা জানেন তাদেরকে বলি, আপনারা আপনাদের জন্মদিন, বেবি শাওয়ার, অ্যানিভার্সারি রিলেটেড বা অন্য কোনো গ্যাজেট আইটেম, এই ধরনের মানে যত ধরনের প্রোডাক্ট আছে, কিচেন আইটেম, ডেকোরেশন আইটেম, যা কিছু লাগবে, বিশেষ করে জন্মদিন, বেবি শাওয়ার, অ্যানিভার্সারি, ক্লাস পার্টি যারা যারা করতে চান, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে তারা চাইলে আমার ওয়েবসাইট থেকে কিনতে পারেন। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.jahidhassanshop.com। আমার নামে এটা, এখানে ব্লগও পোস্ট করা হয়, ভিসা রিলেটেড অনেক তথ্য পাবেন আপনারা এখান থেকে। সব কিছু এখানে আছে, ছোটোখাটো একটা বিজনেস পেজ। আপনাদের যদি কোনো কিছু কেনার থাকে, গ্যাজেট আইটেম টুকটাক, তারপর ডেকোরেটিভ যে কোনো কিছু, লাইট বা মানে এক কথায় সব কিছু মোটামুটি আছে। একবার আপনারা যদি ভিজিট করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে কী কী আছে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ওয়েবসাইটের, সেখান থেকে সরাসরি কিনতে পারবেন। এছাড়া আমার পেজে পোস্ট করা হবে রেগুলার, সেখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি, তো আসলেই বিষয়টা সত্যি। তো বাঙালি একটু চালাকি করতে গিয়ে কী করছে দেখেন, যাবে হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য পর্তুগাল বা অন্য কোনো দেশের। এই বান্দা করছে কি, ভারতে প্রবেশ করছে, মানে ভারতে যাচ্ছে বাই এয়ারে, যাওয়ার কথা দিল্লি, সে গেছে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে যাবে। মানে চালাক, ট্রেনে গেলে নাকি খরচ কম হবে। এখন কথা হইলো, বাংলাদেশ থেকে যখন আপনি বিমানে করে চলে কলকাতায় যান, তাহলে আপনার যে টিকিটের প্রাইসটা আছে, সেখান থেকে 2 থেকে 3 হাজার টাকা অতিরিক্ত দিলেই আপনি দিল্লিতে সরাসরি যাইতে পারবেন। তো আপনি কিসের দুঃখে কলকাতা দিয়ে ট্রেনে চড়ে দিল্লি যাবেন বলেন আমাকে? প্রথম কথা এটা। 2 নম্বর বিষয়, আপনার যে ট্রেনের যে খরচটা, সেটা কিন্তু অনেক বেশি। স্বাভাবিকভাবে নর্মালি একটা ট্রেনের টিকিট ইন্ডিয়াতে যেটা দেখায় যে জেনারেল কামরাগুলোর হচ্ছে 700, 800, 1000, 1200 টাকার মধ্যে থাকে। কিন্তু যখন আপনি এটা ভালো একটু এসিতে যাবেন, একটু 2 টায়ার 3 টায়ার এসিতে যাবেন, তাহলে আপনার খরচ তো 3000, 4000 টাকা পর্যন্ত চলে আসবে। তো এর থেকে ডিরেক্ট দিল্লি যাওয়া ভালো না? তো এরা ওইটা চালাকি করতে গিয়ে আসলে অতি চালাকের গলায় ধরে বলছিলাম যে সেমনটা তাদের সঙ্গে এই ঘটনাটাই ঘটছে। এরা বাংলাদেশ থেকে কলকাতা গেছে, অ্যাম্বাসি ফেস করতে যাবে দিল্লি, বাই ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। তো কলকাতা ইমিগ্রেশনে নামার পর সবার প্রথমে তো বাংলাদেশ থেকে তো বাংলাদেশি ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, এখন কলকাতার ইমিগ্রেশনের পালা। তাদেরকে মেডিকেল ভিসা যেহেতু নিয়ে গেছে, তারা অ্যাম্বাসি ফেস করতে যাবে মেডিকেল ভিসা নিয়ে, বিষয়টা মাথায় রাখবেন। তো মেডিকেল ভিসা নিয়ে যখন গেছে, তো তাদেরকে স্বাভাবিকভাবে এই ডকুমেন্টস চাইবে যে কোন হসপিটালে যাবেন, কী কী অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কিনা, তারা সব কিছুই দেখাইছে। এবার মেডিকেলের যে পেপারগুলো, সেগুলো সব কিছুই অ্যাকুরেট নাই।
এখন আপনি যদি মেডিকেল কাজের জন্য ইন্ডিয়াতে যান তাহলে অবশ্যই সব কিছু অ্যাকুরেট থাকতে হবে, না থাকলে তো হবে না। এদের সব কিছু অ্যাকুরেট নেই, কম ডকুমেন্টস আছে এবং ডকুমেন্টসগুলোর একটু অসামঞ্জস্যতা আছে, যে কারণে তাদেরকে সুন্দর মতো ক্যান্সেল সিল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এটা অনেকদিন আগের ঘটনা। বাংলাদেশ থেকে ভারতে গেছে অ্যাম্বাসি ফেস করার জন্য, যাওয়ার পর অ্যাম্বাসি ফেস করছে, গেছে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে, অ্যাম্বাসি ফেস করে সুন্দর মতো চলে আসতেছে। আসার সময় এদেরকে যখন দেখছে যে কাগজপত্র মেডিকেল ভিসা নিয়ে গেছে, কিন্তু তারা গেছে দিল্লিতে, আবার তাদের সঙ্গে যে কাগজ ডকুমেন্টগুলো আছে যেগুলো চেক করে দেখা হয়েছে সেগুলো পাইছে অ্যাম্বাসি রিলেটেড ডকুমেন্ট, তাদের সার্টিফিকেট বা অ্যাম্বাসি রিলেটেড যে অ্যাপয়েন্টমেন্টের ডকুমেন্টগুলো ছিল, সেখানে গিয়ে যে অ্যাম্বাসি ফেস করছে সেটার যে কাগজপত্র সেই রিলেটেড ডকুমেন্ট পাইছে। সুন্দর মতো একটা সিল দিয়ে দিছে, 5 বছর তুমি আর ইন্ডিয়ায় ঢুকতে পারবে না। অতি চালাক। এইরকম অনেক ঘটনা আছে, আমি যদি আপনাদেরকে বলতে থাকি তাহলে অনেক সময় লাগবে। তো আপনাদেরকে সাবধান করার জন্য যেহেতু ভিডিওটা, তাই বললাম যে আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন অন্য কোনো দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ডাবল এন্ট্রি কিংবা এন্ট্রি ভিসা নিয়ে যাইতে, কোনোভাবেই মেডিকেল ভিসা নিয়ে যাবেন না। আর যদি মেডিকেল ভিসা নিয়ে যানও সেক্ষেত্রে সমাধান অবশ্যই আছে। সেটা কি, আপনি ভারতে যাবেন, লিগ্যালভাবে যাবেন, সব ডকুমেন্টস দিবেন, যে হসপিটালে আপনার যাওয়ার কথা ছিল সেই হসপিটালেই যাবেন, যাওয়ার পর সিম্পল একটা টেস্ট করে মানে সিম্পল ডক্টর দেখাবেন, অল্প টাকার মধ্যে 2-3 হাজার টাকার মধ্যে একটা চেক আপ করাই নেবেন, নিয়ে আপনি আপনার কাজ শেষ করে বাই এয়ারে চলে আসেন। বাই এয়ারে ঝামেলা কম, বাই পোর্ট যারা যাওয়া আসা করেন বেনাপোল গেদে বা অন্য কোনো বর্ডার দিয়ে, তাদের ক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি হয়। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এবার আসি কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে তো প্রথম যে মেইন যে সাবধানতা সেগুলো আপনাদেরকে বলে দিলাম। এরপরে আপনারা যারা যে কোনো বিষয়ে বাংলাদেশ থেকে ভারতে যান, বিশেষ করে বাই এয়ারে যারা যাবেন, তারা চেষ্টা করবেন যে আপনারা কমপক্ষে ভারতে যে হোটেলে থাকবেন সেই হোটেলের অনলাইনে বুকিং করে নেওয়ার জন্য। আরও সবথেকে বেশি ভালো হয় অনলাইনে যে হোটেলটা বুকিং করবেন সেটা পেইড, অর্থাৎ টাকা দিয়ে বুকিং করে রাখার জন্য। কেননা বাই এয়ারে গেলে ইমিগ্রেশনে ঘুষ দিয়ে পার হওয়ার মতো কোনো অপশন নেই, যেটা বাই রোডে আমরা যারা যাই তাদের হাতে কিন্তু এই অপশনটা আছে। আমরা গেলেই কিন্তু দালালের মাধ্যমে আমাদেরকে পার হইতে হয়। 100 টাকা 150 টাকা বাংলাদেশের এই পাশে নেয়, ওই পাশে 50 টাকা 100 টাকা এরকম 100 রুপি নিয়ে থাকে। তা আমাদের অবশ্যই এই সব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আমরা বেশ ভালো রকমের একটা ধরা খাবো। আর কিছু এক্সট্রা করে আজকে আপনাদেরকে বলবো না, অবশ্যই বলবো আপনারা যে ভিসা নিয়ে ভারতে যান না কেন আপনারা দয়া করে আপনাদের লিগ্যাল ডকুমেন্ট সব কিছু দিয়ে যাবেন। আর এখন ভিসার হার কতটুকু সেটাও জানাই। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে যে ভিসাগুলো চালু আছে সবগুলোর ভিসার হার খুবই ভালো। মেডিকেলে যারা যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে মেডিকেলের ডকুমেন্টগুলো আগে প্রথমে অ্যাম্বাসিতে গিয়ে জমা দেওয়ার জন্য। যদি সব কিছু লিগ্যাল দেন তাহলে সেখান থেকে আপনাকে ফোন দিয়ে কাগজপত্র জমা দিতে বলবে। 2 নম্বর হচ্ছে যে যদি আপনি ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা নিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য যান, তাহলে ইনভাইটেশন লেটারটা নিয়ে এই হাই কমিশনে গিয়ে জমা দেন। লিগ্যাল হলে তারা আপনাকে ভিসার জন্য বা কাগজপত্র জমা দেওয়ার জন্য কল করবে, যেহেতু স্লট পাওয়া যায় না। আর দালাল যারা ধরবেন তাদের হিসাব আলাদা, আপনারা দালাল ধরেন, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমাকে ফেসবুক পেজে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কারো কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত করে ফেলেন, আমি এখন অ্যাভেলেবেল আছি সবসময় আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।